झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी সালাম বড় বাবু। হ্যাঁ, কিরে রাবারের জুতোটা নিয়ে এত ঘষাঘষি করতেছিস কিসের জন্য? কি করবে বাবুজি, 74 আপ ট্রেন তো 3 ঘন্টা লেট লাগাই লিছে। এই 3 ঘন্টা তো হাত চালু রাখতে হবে, তাই ফাঁকে নিজের চপ্পলটা ঘষে লিচ্ছি। শোন, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে একজন ইয়াং ম্যানকে দেখে এলাম। তার জুতাটা কালি কর, ওই হাতটাও চালু থাকবে, দুটো পয়সাও পাবি। ঠিক বলেছো বাবুজি, ঠিক বলেছো। এগুন যাচ্ছি। সালাম বাবুজি, জুতাটা পালিশ করা ले লাগবে না। लेन ना बाबूजी। তুমি মনে হয় খেয়াল করনি। जी बाबूजी। सलाम बाबूजी। ট্রেন কখন আসবে? 3 ঘন্টা লেট। বসতে চাইলে বসতে পারেন, না বসতে চাইলে বাড়িতে গিয়ে কিছুক্ষণ ঘুমায় আসতে পারেন। এটা কি আজকের ব্যাপার? এইখানে আজকের, ঢাকায় গতকালকের। একটা পেজ দেখা যাবে? থ্যাংক ইউ। এই ছেলে, কি নাম জানো তোমার? স্যার দুলাল। হ্যাঁ দুলাল, ওই যে জুতো কালি করে যে ছেলেটা আছে না, জি স্যার। ওকে একটু পাঠিয়ে দাও। জি স্যার, দিতেছি। আচ্ছা। झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में ওয়েটিং রুমে স্যার তোমার ডাকে। বাবুজি জুতা তো কালি হবে নাইলে, আমাকে ডাকছে কেন রে দুলাল? আমি কমু কেমনে, তুমি যাই হই নাও। সালাম বাবুজি, আমায় ডেকেছেন বাবুজি? হ্যাঁ, ওই
তোমার জুতো কালি করে দিতে হবে। কি বলেন বাবুজি, এটা তো কালি হবে না বাবুজি, হ্যাঁ, এটা কালি হবে না। না না না, আমি তোমাকে আরেক জোড়া দিচ্ছি। আহ, चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा, झूमे झूमे दिल मेरा, चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा, झूमे झूमे दिल मेरा, झूमे झूमे दिल मेरा। लीजिए बाबूजी, ऐसा पॉलिश किया बाबूजी, जूता का काम भी चलेगा, अना का काम भी चलेगा बाबूजी। ওটা একটু ভরে দাও। हाँ बाबूजी, देख लिया आपसे बाबूजी। लीजिए। এই নাও। खूब खुश हुआ बाबूजी। আর শোনো, हाँ बाबूजी। ওই তুমি যাওয়ার পর हाँ बाबूजी। ওই চায়ের ছেলেটাকে গোলাপকে এক কাপ চা বেশি দিই। हाँ जरूर बोलेगा बाबूजी, जरूर बोलेगा। Bom, bom, patano, bom patano. কি এই এদিকে আসো। কি উনি কই যাবে? কে একটু আগে যে আসলো। ভদ্রলোকেরা সবসময় ঢাকায় যায়। এই ছেলে, আমাকে একটু চা দাও তো। রান্না রইব না, চুলা মালা বন্ধ করে ফেলাইছি, কেটে গেলে দেওয়া শেষ, এটাই শেষ কামা ছিল।
না আমার লাগবে না, আপনি নেন। লাগবে না বলছেন কেন? আপনি তো চাচ্ছিলেন। না ঠিক আছে, প্লিজ আপনি খান। ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস। বস। কোথায় যাবেন? ঢাকা। আপনি? আমিও ঢাকায়। রাজবাড়ি হয়ে না গোয়ালন্দ হয়ে? গোয়ালন্দ। রাজবাড়ি থেকে কোনো বাস যায় না, গোয়ালন্দ থেকে লঞ্চে যাব। হ্যাঁ, আমিও তাই ভেবেছি। আপনার গান শোনা ডিস্টার্ব করলাম। না না না, আমি এমনি সময় কাটানোর জন্য গান শুনছিলাম। প্লিজ। সিগারেট খেতাম দিনে প্রায় 1 প্যাকেট, এখন এটা। একটা নেশা ছাড়ার জন্যে আরেকটা নেশাকে ধরতে হয়। অবশ্য সিগারেট খাওয়ার অভ্যেস থাকলে তো ভালো হতো। এই হালকা হালকা খেতে সিগারেট খাচ্ছি, গল্প করছি, তাহলে সময় চলে যেত অনেক। আপনি সিগারেট খান? মাঝে মাঝে। আপনি কি ঢাকা যাচ্ছেন? সরি ফর দ্যাট। হ্যাঁ, আপনি? আমি ঢাকাতেই। তা আপনি কি করছেন? ও, এগেইন সরি ফর দ্যাট। আপনার আমেরিকা বা ইউরোপের 2-1টা দেশ ঘোরার অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। কেন বলুন তো? আমেরিকা বা ইউরোপের কোথাও কেউ কাউকে পেশা, নামধাম এগুলো সহজে জিজ্ঞেস করে না। করলেও 2-1বার সরি ফর দ্যাট ইফ ইউ ডোন্ট মাইন্ড বলে নেয়। আপনি ঠিকই ধরেছেন। আমি ইউকেতে ছিলাম, 1 বছর বার করেছি। তার মানে আপনি একজন ব্যারিস্টার? হ্যাঁ, সমস্যা তো সেখানে। আমরা ব্যারিস্টারি করতে লন্ডনে যাই, ওখান থেকে আমরা বিলেতি আইন শিখে আসি, তারপর দেশে ফিরে এসি, এই দেশের আইনে মামলা পরিচালনা করি। সমস্যা কি? আমাদের দেশের বেশিরভাগ আইনই তো ব্রিটিশদের করা। সেখানেই তো মজা। আমাদের দেশের আইনগুলোকে আমাদের মতো করে নিতে বা আরো আধুনিক করতে আমাদের মতো কিছু সিনিয়র জুনিয়র ব্যারিস্টারদের বেশি অনাগ্রহ। এদেশে পড়াশোনা করেছেন কোথায়? ইফ ইউ ডোন্ট। না ইটস ওকে, রাজশাহী ইউনিভার্সিটিতে। আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে এখন ওখানে পড়াচ্ছি। ও, তার মানে আপনি ইউনিভার্সিটির টিচার? ফিজিক্সের। আপনাদের একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে দলীয় রাজনীতি করাটা, মানে এই পলিটিক্স করাটা আমার খুব খারাপ লাগে। সমস্যা কোথায় বলুন তো? না না, কোনো সমস্যা নেই, মানে রাজনীতি করার অধিকার সবারই আছে। ধরুন আপনি ফুটবল খেলা দেখতে গেছেন, বা ওখানে যত দর্শক আছে কোনো না কোনো দলকে সাপোর্ট করার অধিকার তার রয়েছে, এখানে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে যদি মনে করেন যিনি রেফারি, যিনি খেলা পরিচালনা করছেন, তিনি যদি কোনো দলকে সাপোর্ট করে, তাহলে তো প্রবলেম। আপনার যুক্তি দেওয়া দেখে মনে হচ্ছে আপনি ব্যারিস্টার হিসেবে অনেক ভালো করবেন। সরি টু সে দ্যাট। আপনি হয়তো ব্যারিস্টার হিসেবে অলরেডি সাকসেসফুল, আমার হয়তো জানা নেই। সরি এগেইন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি কি কখনো ইউরোপ, আমেরিকা মানে এরকম ঘোরার অভ্যেস আছে? কমনওয়েলথ স্কলারশিপে অক্সফোর্ডে পিএইচডি করতে গিয়েছিলাম। ও আই সি। মানে আমিও কিন্তু একবার ওই যখন ইউকেতে ছিলাম তখন একবার অক্সফোর্ডে গিয়েছিলাম, অবশ্য মাত্র 2 ঘন্টার জন্য। কিন্তু একটা বিষয় আমার খুবই মজা লেগেছে এবং অবাক লেগেছে, সেটা হচ্ছে সাইকেল। মনে হয়েছে পুরো অক্সফোর্ড শহরটা সাইকেলের উপর চলছে। হ্যাঁ, অক্সফোর্ডকে তো সাইকেলের শহর বলা হয়। 1 মিনিট, আসলে শীতে আমার একটু অসুবিধে, ওই ঠোঁটটা ফেটে যায়। ও ভাই, কার কাছে আইছেন? আপনি কি এই গ্রামের কেউ না অন্য জায়গায় যাবেন?
সালেহিনরে চেনেন? হ্যাঁ, সালেহিনের কাছে আসছি। সালেন তো একটু আগে ঢাকার দিকে গেছে, ঢাকায় গেছে মানে কখন গেছে? রাত্রে ট্রেনে। আপনি ঠিক দেখছেন তো? সালেহিন ছিল তো? হ্যাঁ, বই খাবেন? নতুন ধরনের কুল, পাও কুল। এই হ্যাঁ, ঢাকায় পাওয়া যায়। দেখি যাবে, কোথায় পেলেন? আমার কাজিন চাষ করে। তাই নাকি? কোথায়? ওই তো অভয়কান্দা, এখান থেকে 5 কিলোমিটার হবে। হ্যাঁ, আমি তো খুব ভালো করেই চিনি। ওই গৌহাটি থেকে উত্তর দিকে গেলেই ওই আপনার ভানাপুর, মানে আমার বাড়ি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, এখন যে ট্রেনটা গেল এটা কি, এটা তো আমাদের না, কিন্তু ঘন্টা তো বাজছে, ট্রেন কি চলে আসবে নাকি? তো 2.5 ঘন্টা তো লেট। আমার তো মনে হয় ডিউ টাইমেই চলে আসছে। চলুন তো টিকিটটা কেটে ফেলি। হ্যাঁ, বেলা ডুবে যা, বেলা ডুবে সন্ধে হবে, মন বেলা ডুবে। ট্রেন লেট হলে সবারই অসুবিধা। আমি একজন সামান্য গায়ক, আমারও অসুবিধা। মনে করেন ট্রেন আসবো, ট্রেনে উঠবো, 2-4টা গান করব, লোকজন কিছু পয়সা করে দিব, তারপর পেটে কিছু পরব। ট্রেন লেট করলে আমাদের খাবারও লেট। দুনিয়ার সব কিছু কেমন জানি কিসের সাথে বাধা। ট্রেন লেটের কারণে আপনারা দুইজন আলাদা আলাদা এসেও কেমন মিলে গেছেন। আপনি তো দেখছি বেশ ভালো কথা পারেন। ভালো কথা ভাইরে বলা যায় না, বিষয়টা হলো ভাবের। ভাবে ভাবে না মিললে কথা হয় না। ওহো মানো, ভাব দরিয়ায় ডুব না দিলে ভাব পাওয়া দা। ভাবে ভাবে মিল না হলে, ভাবে ভাবে মিল না হলে কথা পাওয়া দায় ভাব দরিয়া। ভাবে ভাবে ভবের বসত, ভাবে ভাবে কয় কথা। ভাব বুঝিলে সবই বোঝা, না বুঝিলে দা। বেদুলা, এই এক গ্লাস পানি দিয়ে যা। এই এই তোমার চালটা একটু ঘুরাই নাও, আমি একটু রিভাইজ করে দেবো। টাসান মুভ, টাসান মুভ, এটা খেলার নিয়ম। এখানে কারেকশন করার কোনো সিস্টেম নাই। তুমি তো দেখতেছি খেলাটা একেবারে সিরিয়াসলি নিচ্ছ। এটা তো ফ্রেন্ডলি খেলা। আরে আপনি যখন জিতেন তখন তার চাল ফেরত নিতে দেন না, সবসময় নিজের পজিশনটা ঠিক রাখেন। তুমি বেশি কথা বলো। ঘুরাই নাও, আমি চালটা একটু রিভাইজ করে দেবো। আচ্ছা, এই যে নিলাম, এরপরে আর কিন্তু হবে না। না, এই যে আমারটা এখানে ছিল। হ্যাঁ, আপনি হঠাৎ কোথায় গিয়েছিলেন? আপনার জন্য সিগারেট আনতে। হঠাৎ আমার জন্য সিগারেট আনতে গিয়েছিলেন কেন? আপনি তো তখন বলছিলেন শীতের রাতে সিগারেট হলে ভালো হতো। নিন, আমি ধরে দিচ্ছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। পুরো স্টেশন
ভুতুরে বাড়ির মতো ফাঁকা হয়ে গেছে। স্টেশনের বাইরে অনেক দূর হেঁটে গিয়ে দোকানটা পাওয়া গেল। আপনি আমি তো খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে দুটো আনলেন কেন? একটা খেয়ে যদি আরেকটা খেতে ইচ্ছে করে, ইউনো, স্মোকিং লিস্ট মোর স্মোকিং। রাইট। আচ্ছা, আমরা কিন্তু ব্রিটিশদের মতো বিহেভিয়ার করছি। আমরা এতক্ষণ একসঙ্গে বসে আছি, কথা বলছি, গল্প করছি, কিন্তু কেউ কারো নাম বলছি না। আচ্ছা, আমি আমারটা প্রথম বলছি। আমার নাম মোমিনুদ্দিন মুমরেজ। আমি সালেহীন। এখানে এসেছিলেন কেন? মাকে নিয়ে যাওয়ার জন্য। মা খুব অসুস্থ ছিল। উনি যেতে রাজি না? উনি উনি চলে গেছেন। আমি যেদিন পৌঁছলাম ঠিক সেদিন মা চলে গেলেন রাতে। শেষবারের মতো ওনার মুখটা দেখতে পেয়েছি, সেটাই সান্ত্বনা। কতদিন হলো? 10 দিন। কুলখানি করলাম, কবর বাঁধলাম। মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে তার কবরটা যেন বাবার কবরের পাশে হয়। বাবার কবর আর মার কবরের মাঝখানে যেন কোনো দেয়াল না থাকে। Sorry, বাবার কবরের এক পাশ ভেঙে মার কবরটা দিলাম, তারপর একটা বাউন্ডারি দিলাম। আপনার মাকে ভাগ্যবান বলতে হবে, আপনার মতো একটা ছেলে রেখে গেছে তার ইচ্ছা পূরণের জন্য। ওনার বয়স কত হবে? 67। ও, তাহলে তো বয়স খুব একটা বেশি ছিল না। না, লিভারের সমস্যা ছিল। কতবার ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট করতে চেয়েছি, কিন্তু কিন্তু আমার মা বাবার কবর ছেড়ে কিছুতেই থাকতে রাজি না। মা করেছিলেন কি, বাবার কবরটা বাবা মারা যাওয়ার পরে মা ঠিক শোবার ঘরের পাশে রেখেছিলেন। ঢাকায় যখন ট্রিটমেন্ট করাতাম, মা প্রচণ্ড ছটফট করতেন, বারবার বাবার এখানে আসতে চাইতেন। ঢাকায় নিয়ে চিকিৎসা করালে মনে হয় আমার মাকে আমি আরো অনেকদিন পেতাম। আপনার বাবা মারা গিয়েছিলেন কতদিন আগে? অনেকদিন, 71। যুদ্ধে না নর্মাল ডেথ? যুদ্ধ না, আবার নর্মাল ডেথও না। মানে? আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমার বাবা একজন প্রচণ্ড খুব ভালো মানুষ ছিলেন, একজন একজন সাধারণ একজন একজন প্রকৃত গৃহস্থ বলতে যা বোঝায় আমার বাবা তাই ছিলেন। কারা মেরেছিল? মুক্তিযোদ্ধারা না পাক আর্মি? আমাদের গ্রামে কখনো পাক আর্মি আসেনি। আমার বাবাকে মেরেছিল
পিস কমিটির লোকেরা। তার মানে উনি মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন? হ্যাঁ, দোহকাটায় মুক্তিযোদ্ধাদের একটা অপারেশন শেষ করে মুক্তিযোদ্ধারা যখন ফিরছিল সেই রাতে ওনারা আমাদের বাসায় আশ্রয় নিয়েছিল। সেই রাতে বাবা মাকে ঘুম থেকে ডেকে তুললেন, রান্নার ব্যবস্থা করতে বললেন। মুক্তিযোদ্ধারা যখন খাচ্ছিল আমি তখন একজন মুক্তিযোদ্ধার কোলে বসেছিলাম, অনেক গল্প শুনলাম। পরদিন সকালে বাবা ওনাদের একটা নৌকা জোগাড় করে নদী পার করে দিলেন। নদীর ওপারেই একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটা অপারেশন করতে গিয়ে পাক আর্মির হাতে কয়েকজন মুক্তিযোদ্ধা ধরা পড়ে। তারপর ফিরে আসা কিছু মুক্তিযোদ্ধা বাবা তাদের অন্য একটা রাস্তা দিয়ে গ্রাম থেকে পার করে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে এক দল রাজাকার এসে বাবাকে নিয়ে যায়। যারা এসেছিল সবার কাঁধে ছিল রাইফেল। আপনার দেখছি সবকিছু ভালোভাবে মনে আছে। সে সময়ের অনেক কিছু আমি ভুলে গেছি, এমনকি আমার অতি প্রিয় বন্ধুটার নামও। কিন্তু বাবাকে যখন ধরে নিয়ে গিয়েছিল সেটার এক বর্ণ এক দৃশ্য আমি ভুলিনি। সন্ধ্যার দিকে পিস কমিটির চেয়ারম্যান এসে আমার বাবাকে ধরে নিয়ে গেল, যার নাম ছিল শান্তি মিয়া। সরি টু ডিস্টার্ব ইউ, আপনি বলুন। নেভার মাইন্ড। গ্রামের একজন মুরব্বী আর আমার ছোট চাচা বাবাকে খোঁজার জন্য যখন বেরিয়ে যাচ্ছিল তখন আমি তাদের পিছে পিছে যাচ্ছিলাম। আমার ছোট চাচা শান্তি মিয়ার কাছে যে বলল, আমার বাড়িটার আপনার ফেরত দিয়ে দেন। তখন শান্তি মিয়া বলছিল, এই রাজাকার কি জিনিস জানিস? রাজাকার হতিছে বনের সিংহ। সিংহের মুখ থেকে কেউ কখনো খাবার নিয়ে যেতে পেরেছে? যা এখান থেকে। আমার ছোট চাচা শান্তি মিয়ার পা জড়িয়ে ধরল। শান্তি মিয়ার সঙ্গে সঙ্গে ছোট চাচার মুখে লাথি মেরে বলল, যা শুয়োরের অবস্থা এখান থেকে। মুক্তিযোদ্ধাদের জামাই আদর করে খাওয়াস, হ্যাঁ? নৌকা দিয়ে নদী পার করে দিস। এই শুয়োরের বাচ্চা, রাজাকার কি জিনিস বুঝিস না? গ্রামে মুরব্বী আমার ছোট চাচা শান্তি মিয়াকে বারবার রিকোয়েস্ট করছিল জোনাকে ছেড়ে দেন, উনি খুব ভদ্র মানুষ। শান্তি মিয়া তখন বলল, ছেড়ে দেব, কিন্তু জীবিত পাবি না। যা অন্য জায়গাতে খুঁজে নিস। তারপর দিন সকালবেলা আমার ছোট চাচা এরকম একটা রেল লাইনের পাশে আমার বাবাকে দেখে মনে আছে চারিদিকে ইট, কিন্তু সারা গায়ে কোথাও গুলির দাগ নেই।
ওই রাজাকারেরা আমার বাবাকে ইট দিয়ে মাথায় I'm sorry. I'm really sorry. আমি আপনাকে আপসেট করে দিলাম। আসলে আপনি শুনতে চেয়েছিলেন তো যে আমার বাবাকে কারা মেরেছে। এই কথাটা বলতে বলতে আসলে পুরো গল্পটাই আপনার সামনে তুলে ধরলাম। সরি। আমি একটু আপসেট হইনি। কেন আপসেট হব বলুন? পিতার অপকর্মের বয়ান শুনে পুত্র কেন আপসেট হবে? What do you mean? আমি শান্তি মির্জার পুত্র সালেহিন মির্জা। Oh my God! Oh my God! Oh my God! Oh my God! আমাকে আপনার খুন করতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে আপনার মাথাটা আমি ফেলতে নেই। কেন আপনার সঙ্গে আমার দেখা হলো? কেন আপনার সঙ্গে দেখা হলো? এখন আপনাকে আমার সত্যি খুন করতে ইচ্ছে করছে। এখন যদি আমি আপনার বাবাকে পেতাম তাহলে হয়তো সত্যি আমি তাকে খুন করতে পেতাম। এখানে বসবেন না, একটু বেরিয়ে যান, বেরিয়ে যান। মহিন, তোমাকে একটা কিছু করতেই হবে। সেই ছোটবেলা থেকে তুমি যাকে খুন করতে যাচ্ছ তার সন্তান এখন তোমার সামনে। তুমি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারো। এই সুযোগ তুমি অবহেলা করো না মহিন, এই সুযোগ তুমি অবহেলা করো না। আসসালামু আলাইকুম। আপনারে খুঁজে পেতে অনেক কষ্ট করতে হলো। আমাকে কেন খুঁজছেন আপনি? কারণ ছাড়া খুঁজতেছি সেটা ভাবার কোনো কারণ নেই। কে আপনি? আমি একজন আগন্তুক মাত্র। আমি জানতে এসেছি আপনি যা করছেন তা বন্ধ করবেন কিনা।
আমি যা করেছি মানে? মানে আপনি যে জন্য অভয়কান্দি এসেছিলেন। ও, আপনাকে কে পাঠিয়েছে? হাইকমান্ড আমাকে জানতে বলা হয়েছে আপনি যা করছেন তা থেকে বিরত থাকবেন কিনা। আপনি আপনার হাইকমান্ডকে গিয়ে বলুন আমি যা করছি তা বন্ধ করার প্রশ্নই আসে না। আমার উপর আরো একটা নির্দেশ দেওয়া আছে, কথা না শুনলে আপনাকে মেরে ফেলতে হবে। যদি আপনি আমার কথা না শোনেন, আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, আপনি যে কাজ করছেন তা থেকে বিরত থাকবেন কিনা। মৃত্যু ভয় আমার আছে। আমি জানি মৃত্যু অনেক ভয়ঙ্কর। না মারলে আমি খুশি হব, ভীষণ খুশি হব। আর যদি বেঁচে যাই তাহলে আমি যা করছি তাই করে যাব। সুতরাং আপনি নির্দ্বিধায় আমাকে গুলি করতে পারেন। আমাকে বলা হয়েছে মারার আগে শেষ চেষ্টা করার জন্য। যদি এই কাজ থেকে আপনাকে বিরত রাখা যায়, আমি আপনাকে আর একবার শেষ সুযোগ দিলাম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কাজ শুরু করার আগে সবকিছু ভেবেই আমি শুরু করেছি, কাজে এখন আর ভাবনার কোনো প্রয়োজন নেই। আপনি বেঁচে থাকবেন আর যা করছেন তাই করবেন, সেটা তো সম্ভব না। সুতরাং আমি আপনাকে আর একবার সুযোগ দিচ্ছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি আপনি হাত তুলেন তাহলে বুঝবো আপনি আমার কথায় রাজি। আর যদি তা না করেন, আমার গোনা শেষ হলেই আমি আপনাকে গুলি করব। 1, 2, আপনি আর একবার ভাবেন। আপনার জীবনের লাস্ট সেকেন্ড। এত কথা বলার দরকার নেই, আপনি দূরে নিয়ে এসে একে বাঁধতে হবে। বাঁধতে হবে মানে? শোনেন, কোনো কথা বলবেন না, আগে দূরে নিয়ে এসুন, একে বাঁধতে হবে। এই যত দূরে নিয়ে এসো, দূরে নিয়ে এসো, একটা দূরে নিয়ে এসো। কি হয়েছে বাঁধতাম? পিস্তল করতে গেল, কাকে ধরে রেখেছেন? এই যে এই লোকের পিস্তল নিয়ে এসে ওনাকে মারতে চেয়েছিলেন। কি? হ্যাঁ। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, পুরোপুরি ধরে পুলিশকে খবর দিচ্ছি। যান। হ্যালো, পুলিশ স্টেশন। আমি স্টেশন মাস্টার বলতেছি যে এখানে একটা সন্ত্রাসী ধরা পড়েছে। যে আরে না, রেলের সম্পত্তি নষ্ট করে নাই, তাহলে তো জিএসপির আন্ডারে পড়তো। জি একটা সন্ত্রাসী অস্ত্র নিয়ে ধরা পড়ছে। যে হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি একটু ফোর্স পাঠান। আপনার বাবার খুনির ছেলেকে বাঁচিয়ে দিলেন, ক্ষমা করে দিলেন। খুনের প্রতিশোধ খুনির ছেলের উপর নেওয়া উচিত হবে কিনা সেটা ভেবে। তাছাড়া আমাদের ক্ষমা করার ক্ষমতা অনেক বেশি, যেটা আপনার মতো রাজাকারদের নেই। জি, ক্ষমা করার ক্ষমতা রাজাকারদের নেই। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, এর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, ও আপনাকে কোন কাজ বন্ধ করতে বলেছে আর ওকে কে পাঠিয়েছে? আমার বাবা, আমাকে খুন করার জন্য। আমার বাবাকে আমি অনেক অনুরোধ করেছিলাম 71-এ যে দুষ্কর্ম করেছিল তার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তাকে কিছুতেই রাজি করাতে পারিনি। তাই বাবার হয়ে
আমি ক্ষমা চাইতে শুরু করেছি। আর এই জন্যই আমি গ্রামে এসেছিলাম। আমার বাবার সহযোগিতায় রাজাকারদের হাতে যারা পরিবার পরিজন বাড়িঘর হারিয়েছে তাদের সবাইকে খুঁজে বের করে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। বুঝতে পেরেছি, আপনার বাবা কিছুতেই মেনে নিতে চায় না। বাবার কথা ৭১-এর নৃশংসতা কোনো নৃশংসতাই ছিল না, ওটা ছিল প্যাট্রিয়টিজম। পাকিস্তানকে বাঁচানোর জন্য ওটা ছিল প্যাট্রিয়টিজম তাদের। ঠিকই বলছে। ৭১-এর জন্য ক্ষমা চাওয়া মানে তো বাংলাদেশকে মাইনা নেওয়া। আমাকে ক্ষমা করুন প্লিজ, আমাকে ক্ষমা করুন। আপনি কার পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন? আপনার বাবার পক্ষ হয়ে? কোন বাবা? যে বাবা আপনাকে মারার জন্য একটা লোক পাঠায়, সেই বাবার পক্ষ হয়ে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, বাবার পক্ষ হয়ে ক্ষমা চেয়ে আমি নিজের কাছে স্বস্তি পেতে চেয়েছিলাম। আমি একজন রাজাকারের সন্তান হয়ে বেঁচে না থেকে প্রকৃত বাঙালি হিসেবে বেঁচে থাকতে চেয়েছিলাম। আমার বাবার কাছে বাঙালি একটা জঘন্য শব্দ, তাই ৭১-এর রক্ত নেশা তার ভিতরে আবার জেগে উঠেছে। শান্তি মিয়ারা ক্ষমা করতে জানে না, চাইতেও জানে না, তাই তাদের ক্ষমা করাও উচিত নয়।